মেহেরপুর সদর উপজেলার বুতিপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে 4 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। ভোরে সীমান্তের শূন্যরেখার ওপারে 4 জন ব্যক্তিকে দেখতে পায় স্থানীয়রা। এ সময় তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি তাৎক্ষণিকভাবে কঠোর অবস্থান গ্রহণ করে। ফলে পুশিনের চেষ্টা ব্যর্থ হয় এবং ওই ব্যক্তিরা সীমান্ত এলাকা থেকে সরে যায়। অন্যদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্ত দিয়ে আবারও অবৈধভাবে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ। সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 76, আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 4 শিশুর। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া 1 বছরের নিচে 2 শিশু হল সাইহান ও আহিয়ান। তারা সিলেট এমএজে ওসমানী মেডিকেল কলেজ ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এদিকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 2.5 শতাধিক রোগী। গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 1/2 শতাধিক হামের রোগী। সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, একদলীয় শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদ সহ বিভিন্ন দপ্তরে দলীয় লোকদের নিয়োগ দিচ্ছে সরকার। বিরোধী দলীয় নেতা আরও বলেন, 24 জুলাইয়ের আন্দোলন এবং আত্মত্যাগের কারণেই 2026 সালে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর শাখার উদ্যোগে সকালে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, বিশ্ববিদ্যালয়ের যোগ্য ভিসিদেরকে সরিয়ে দিয়ে দলের একান্ত অনুগত দলের কর্মীদেরকে ভিসি হিসাবে বসায় দেওয়া, জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় ক্যাডার এবং নেতাদেরকে প্রশাসক হিসাবে বসিয়ে দেওয়া, এইভাবে একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হয়। জুলাই গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে দেশের সকল রাজনীতিবিদকে দায়িত্বশীল এবং জনমুখী রাজনীতি করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউট ইনকামিং লিডারশিপ ট্রেনিং সেমিনারে তিনি এই আহ্বান জানান। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা এবং মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে নৈতিক শিক্ষা সহ বেশ কয়েকটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ডিজিটাল পদ্ধতিতে নকলের বিরুদ্ধে আগে কোনো সুনির্দিষ্ট শাস্তির বিধান না থাকলেও বর্তমান সরকার তা আইনের আওতায় এনেছে। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের যুগোপযোগী এবং দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা গেলে বাংলাদেশ ভবিষ্যতে বিশ্ব নেতৃত্ব দিতে সক্ষম হবে। হিস্ট্রি আমাদেরকে লেসন দিয়েছে। আমরা জুলাই 24-তে আমরা দেখেছি যে দেশের অবস্থা কি হয়। সেখান থেকে আমাদের সকল পলিটিশিয়ানকে শিখতে হবে। পলিটিক্স করতে হবে অন্যের জন্য, নিজের জন্য নয়। এই শিক্ষার পরেও, ওই জুলাই 36-এর শিক্ষার পরেও যদি বাংলাদেশের জনগণের পলিটিশিয়ানরা শিক্ষা না নেয়, তাহলে আমি জানি না কি হবে আগামী ভবিষ্যৎ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে কোনো ধরনের হুমকি নেই, সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম। পুলিশের শতভাগ মনোবল বৃদ্ধি সম্ভব না হলেও আস্তে আস্তে তা ফিরিয়ে আনার কাজ চলছে বলে তিনি জানান। এদিকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে লুট হওয়া 2টি অস্ত্র ও 77 রাউন্ড গুলি সহ শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল সহ তার 3 সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত দেখুন ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। মুখে কাপড় বেঁধে ছোট ছোট মিছিল নিয়ে ফের রাজপথে সরব কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরই মাঝে আগামী 23 জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটিকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী সহ দেশ জুড়ে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। অপরাধী গ্রেফতারের জন্য সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম জানান, দলটির প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো নাশকতার আশঙ্কা নেই। 23 জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম
যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। ব্রিফিংয়ে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রসহ ওয়ারির শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল সহ তার 3 সহযোগীকে গ্রেফতারের তথ্য দেয় পুলিশ। 4 মাসের মতো, মার্চের 2 তারিখের ঘটনা, মার্চ, এপ্রিল, মে, জুনের এই 18 তারিখে আমরা অনেক কায়দা কানুন করে তাকে ধরতে সক্ষম হয়েছি এবং পরবর্তীতে তার স্বীকারোক্ত মতে এই যে ওই বাসা থেকে 2টা পিস্তল, এই গুলি, মাদক এইগুলো উদ্ধার করা হয়েছে। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের অতিরিক্ত কমিশনার জানান, পুলিশের শতভাগ মনোবল বৃদ্ধি সম্ভব না হলেও আস্তে আস্তে তাদের মনোবল ফিরিয়ে আনতে কাজ করছে বাহিনীটি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আওয়ামী লীগ দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। শুক্রবার বিকেলে পবিত্র আশুরা উপলক্ষে হুসনি দালাল ইমামবাড়া পরিদর্শন শেষে তিনি একথা বলেন। জানান, দেশের মানুষ আওয়ামী লীগকে বিদায় দিয়েছে, দলটি এখন অপ্রাসঙ্গিক। 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক ঘিরে এনসিপি কোনো কর্মসূচি দেবে না জানিয়ে আসিফ মাহমুদ বলেন, কোনো বিশৃঙ্খলা করলে ছাড় দেয়া হবে না। এছাড়া তারা মিছিল করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগ এখন আর রেলেভেন্ট না। টুকটাক বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম এবং জঙ্গি কার্যক্রম হয়তো করার চেষ্টা করবে, বাট আই থিঙ্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশের সাধারণ জনগণ সেটা প্রতিরোধ করবে। আলাদা করে কর্মসূচি দেওয়ার মতো গুরুত্বপূর্ণ না। বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। অন্যদিকে নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। দেশের উত্তরাঞ্চলে তিস্তা ব্যারেজ ও নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তারা। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবু ও নীলফামারী থেকে ইয়াসিন মোহাম্মদ সিথুনের পাঠানো রিপোর্ট। রংপুর অঞ্চলের 5 জেলার কোটি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। সেই পরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ ও নদী ভাঙন প্রবণ এলাকা পরিদর্শন করেছেন সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। পরিদর্শন শেষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষজ্ঞ দল এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন 3 মন্ত্রী। পরে সাংবাদিকদের পানি সম্পদ মন্ত্রী জানান, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করে দ্রুত সময়ের মধ্যে একনেকে প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হবে। এই তিস্তা মহাপরিকল্পনার কাজ হাতে নিবে এবং ওই কমিটমেন্টের ভিত্তিতে নতুন ভাবে এই যে কাজটা করা, এই কাজটাকে দৃশ্যমান বাস্তবে নিয়ে আসা, এটা আমাদের প্রতিশ্রুতির অংশ। পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে যে একটাকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব। অন্তর্বর্তী সরকারের সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার কথা বলা হলেও তা বাস্তবায়নে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। মাঝখানে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, ওনারা কিন্তু আশ্বাস দিয়েছিলেন, বিশেষ করে যে উপদেষ্টা রেজনা হাসান, উনি বলছেন জানুয়ারিতে কাজ হবে, ডিসেম্বরে কাজ হবে। বাস্তবে মাননীয় মন্ত্রী বলবেন যে তার আসলে কিছুই তখন হয়নি। যেটা বাস্তবায়ন করতে 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। এটার জন্য আমি মনে করি আমার দিক থেকে এটা বিদেশের মুখাপেক্ষি হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমাদের জিও ফান্ড থেকে আমরা এটা করতে পারবো। এর আগে 3 মন্ত্রী সহ প্রতিনিধি দল নীলফামারী, ধাইজান, চারালকাটা, সাতজান ও নাওতারা নদী এলাকা পরিদর্শন করেন। এবং এই সরকারের আমলেই। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। বিশিষ্ট কবি, সাহিত্যিক ও 21শে পদকপ্রাপ্ত আল মুজাহিদি আর নেই। শুক্রবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। দীর্ঘদিন ধরেই হৃদরোগ, কিডনি জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। গত কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন কবি আল মুজাহিদি।
1943 সালের 19 জুন টাঙ্গাইলে জন্ম নেওয়া আল মুজাহিদি 3 দশকেরও বেশি সময় দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। কবিতা, উপন্যাস, ছোট গল্প ও শিশু সাহিত্য মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। শনিবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।